ও ডক্টর তে, থ্যাংক গড আপনি এসে গিয়েছেন। তে দেখলো যে তের কেবিনের সামনে অনেকগুলো বডিগার্ড লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখন তে একটু গম্ভীর কণ্ঠে বলে, আমি চাই সবাই ওয়েটিং এরিয়া চলে যাক, কারণ এখানে খুবই কোলাহল, এটা আমাদের কাজের উপরে এফেক্ট ফেলবে। এই বলতে তার কেবিনের ভেতর প্রবেশ করে। যখন তে কেবিনে প্রবেশ করে তখন সে কেবিনের সমস্ত জিনিসপত্র এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পায়। তের গুরুত্বপূর্ণ ফাইলস, ফুলদানি আরো অনেক কিছু। আমার অফিস! তখন তে একটি ছোট ছেলেকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ তে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে এবং খুবই কোমল কণ্ঠে বলে, হাই বেবি, হোয়াটস ইওর নেম? তোমার কি শরীর খারাপ লাগছে? বেবি, তুমি যদি ডাক্তারকে না বলো তোমার কি হচ্ছে, আমি বুঝবো কি করে? তাই আমি তোমার দিকে থেকে কিছু অনুমান করতে পারছি না যে তোমার কি সমস্যা হচ্ছে। দেখো, যদি তোমার কথা বলতে ইচ্ছা না করে তাহলে তুমি কোন জায়গাটা তোমার ভালো লাগছে না সেটাকে আমাকে দেখাতে পারো। তে খুব নরমভাবে সে বাচ্চা ছেলেটির সাথে কথা বলছিল। তখন সে বাচ্চা ছেলেটি তার পেটের দিকে ইশারা করে। ও, তাহলে তোমার পেটে ব্যথা করছে? এই বলে তে বাচ্চা ছেলেটিকে কোলে তুলে নেয় এবং বলে, আমি তোমাকে সঠিক তথ্য পেতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? বাচ্চা ছেলেটি সঙ্গে সঙ্গে তার মাথা হ্যাঁ সূচক নাড়ালো। লিটল মাস্টার ওনাকে নিজেকে টাচ করতে দিয়েছেন? কারণ আমি 5 বছর ধরে ওনার দেখাশোনা করছি এবং এই গত 5 বছরের মধ্যে উনি আমাকে একটা হাগ পর্যন্ত করতে দেননি। আর উনি লিটল মাস্টারকে কোলে কিভাবে নিলেন? অপরদিকে একটি স্যুট পরা সুদর্শন পুরুষ একজনের সাথে হেঁটে হেঁটে তের কেবিনের দিকে ক্রমাগত এগিয়ে আসছে। এইদিকে বস। কোথায় আমার ছেলে? লিটল মাস্টার ডক্টর তের কেবিনে ঘুমিয়ে পড়েছে বস। হোয়াট? ডক্টর তে? ইয়েস বস, তিনি এই হাসপাতালের একজন ডাক্তার। আর জানেন বস, যখন তিনি লিটল মাস্টারকে হাগ করেছিল, লিটল মাস্টার তার হাগকে রিফিউজ করেনি। সেই দুজন ব্যক্তি কথা বলতে বলতে তার কেবিনের ভিতরে প্রবেশ করে। আমরা এসে গিয়েছি লিটল মাস্টার। কিন্তু জাংকুক যখনই কেবিনের ভিতরে প্রবেশ করলো তখন সে দেখে তে এবং সে বাচ্চা ছেলেটি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু তাদের কথা বলার শব্দে তে এবং সে বাচ্চা ছেলেটির ঘুম ভেঙে যায় এবং তারা দুজন চোখ খুলে সামনের দিকে তাকায়। তবে এই সে জীবন জাংকুক, যার ব্যাপারে হাসপাতালের সমস্ত ডক্টর নার্সরা আলোচনা করছিল এবং দেবতুল্যভাবে পুজো করছিল। সেখান থেকে আমি শুনেছিলাম, হ্যাঁ, উনি একজন বিজনেসম্যান। কিন্তু অন্যদিকে জাংকুক তার ছোট্ট ছেলেকে তার কোল থেকে নিজের কোলে তুলে নেয় এবং তাকে জিজ্ঞেস করে, কুকি বেটা, তোমার পেটে ব্যথা এখন ঠিক আছে তো? স্যার, অনেক দেরি হয়ে গেছে এবং ফার্মেসির এবং শিফট নেই, তাই আমি এখন কিছু প্রেসক্রাইব করতে পারছি না। আপনি একটা কাজ করুন, ওকে আজকে বাড়ি নিয়ে যান আর রাত্রে পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করুন আপনার ছেলের। আর যদি আগামীকাল পর্যন্ত তার শরীর খারাপ থাকে তাহলে আমি তাকে কিছু ওষুধ লিখে দেব। প্রতিদিনের মতো তার কেবিনে বসে কিছু জরুরি কাজ করছিল। এমনই সময় তার ফোনে হঠাৎ করে ফোন আসে। হ্যালো, ডক্টর তে স্পিকিং। আমি কি জিজ্ঞাসা করতে পারি তুমি কি কাল গত রাতে সেই ছোট্ট পেশেন্টটি? বাচ্চাটি তের কথার উত্তরে ফোনের ওপাশ থেকে দুবার ট্যাপ ট্যাপ শব্দ করে, যার ফলে তে বুঝতে পারে, ও আচ্ছা আচ্ছা, তোমার পেট কি এখনো ভালো লাগছে না? বাচ্চাটি আবারও ট্যাপ ট্যাপ করে ফোনের ওপাশ থেকে, আচ্ছা ঠিক আছে, তোমার শরীর বেশ ফিট, তাই নিজের যত্ন নিও আর খুব বেশি হসপিটালে না আসার চেষ্টা করো। তে বর্তমানে একটি ক্যাফে শপে তার বান্ধবীর সাথে বসে আছে। হানজিনকে তুই তোর বিদেশে পড়াশোনা করার সুযোগ করে দিতে একটু রিগ্রেট ফিল করিস না? তুই জাস্ট ইমাজিন কর, যদি তুই পিএইচডি করে রাখিস তাহলে তোর দক্ষতা এবং জ্ঞানের কার্যটা সকলের স্বীকৃতি পেত। সেখানে তুই অ্যাসিস্ট্যান্ট চিফ ফিজিশিয়ান হতে পারতিস। বাট ন্যান্সি, আমি মনে করি না যে সফল হওয়ার জন্য বিদেশে পড়াশোনা করাটা প্রয়োজন। ইনফ্যাক্ট তোমার যদি চান্স না থাকে তাহলে তুমি কোথাও সফল হতে পারবা না। ও কাম অন তে, আমার মৃতদেহ বিশ্বাস করবে না যে তোর কোনো চান্স ছিল না সেখানে। ন্যান্সি, স্কলারশিপ ট্রান্সফার করে আমার বয়ফ্রেন্ডের সাথে বিদেশে পড়াশোনার চিন্তা করেছিলাম আমি, এবং স্বপ্নের একটা বাড়ি সাজাবো ঠিক করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড একজন চিটার হয়েছে, যে তার বোকা সেন্টিমেন্টাল গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে। বাই দ্য ওয়ে ডক্টর ন্যান্সি, আমাদের কিন্তু এখন দেরি হয়ে গেছে, সো আই থিংক আমাদের এখন যাওয়া উচিত। এই বলে তে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত নেবে, কিন্তু তখনই তে অনুভব করে তার পা দুটো শক্ত করে কেউ জড়িয়ে ধরে আছে এবং তে নিচের দিকে তাকিয়ে দেখে সেই কাল রাতে সেই ছোট্ট বাচ্চা ছেলেটি। হোয়াট? তে বেশ অবাক হয়ে যায় বাচ্চাটা কি এখানে দেখে। ও গুড ইভিনিং বাবু,
তুমি কি এখানে তোমার ফ্যামিলির সাথে এসেছো? বাচ্চাটি তের কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ সূচক নাড়ায়। তে, তুমি কিছুক্ষণ আগে এই ছোট্ট বাচ্চা পেশেন্টের কথাই বলছিলে আমাকে। সে বাচ্চা ছেলেটি ন্যান্সির কথা ইগনোর করে বানিয়ে আইস দিয়ে তের দিকে পিটপিট করে চেয়ে আছে। তার কাছে বিশেষ পরিস্থিতি আছে। বেবি, তুমি কি এখানে তোমার বেবি সিটার অথবা তোমার পাপার সাথে এসেছো? বাচ্চা ছেলেটিদের কথা শুনে তার হাতে থাকা একটি আইপ্যাডে পাপা লিখে তেকে দেখায়। ও আচ্ছা, তুমি পাপার সাথে এসেছো। বাট অ্যাকচুয়ালি বেবি, আজকে আমি অনেক বিজি আছি, তো আমি তোমাকে রিসেপশনে নিয়ে যাচ্ছি। তোমার পাপার জন্য অপেক্ষা করো ওখানে, ঠিক আছে? কুকি, আমি তোমাকে কতবার বলেছি ডক্টর দেখে তুমি বিরক্ত করবে না যখন তিনি তার বান্ধবীদের সাথে থাকবে। দেখো কুকি, তোমার পাপা চলে এসেছে, কিন্তু সেদিকে কুকুর কোনো পাত্তা নেই। সে হঠাৎ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তার ব্যবহারে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কুকি জাংকুকের সাথে যেতে চায় না। ইতিমধ্যে তে এবং ন্যান্সি জাংকুকের গাড়ির মধ্যে বসে আছে, কারণ ক্যাফে থেকে কুকি থেকে কোনো মতেই যেতে দেবে না। তাই একরকম বাধ্য হয়ে তেকে আসতে হয়। আর ইতিমধ্যে কুকি তের কোলে বসে বসে ঘুমাচ্ছে, আর কুকিকে ঘুমন্ত অবস্থায় সত্যি অনেক মায়াবী লাগে। তে কুকির দিকে তাকিয়ে ভাবতে থাকে, আমি তার গাড়িতে কিভাবে উঠলাম? ওয়েট, আমার বাড়ি এসে গিয়েছে। ন্যান্সি দাঁড়া, আমিও তোর সাথে যাব। তে, আমার বাড়িতে কোনো এক্সট্রা রুম নেই, তাহলে তুই আমার সাথে এসে কোথায় থাকবি? মিস ডক্টর তে, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন বাই এনি চান্স? না না, এখন কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে। তারপরে তে তার বাড়ির অ্যাড্রেসটা জাংকুককে বলে। বেশ কিছুক্ষণ পর গাড়িটি তের বাড়ির সামনে এসে থামে এবং তে গাড়ি থেকে নেমে তাদের গুড বাই জানিয়ে তার বাড়ির ভিতরে চলে আসে এবং দরজা খোলে এবং দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে আসে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এই বলে তে বিছানায় শুয়ে পড়ে এবং নিজের চোখ ঝাড়া বন্ধ করে নেয় এবং চোখ বন্ধ করতে জাংকুকের মুখটা তে চোখের সামনে ভেসে ওঠে এবং তে তাড়াতাড়ি নিজের চোখ খুলে ফেলে। না না, এটা হতেই পারে না, মেবি এটা একটা কোইন্সিডেন্স ছিল। পরের দিন সকালে তে তার বেডরুমে খুব শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু অপরদিকে কেউ কন্টিনিউয়াসলি তার বাড়ির মেইন ডোরটা নক করতে থাকে, যাতে তের ঘুম ভেঙে যায় এবং এতে তে খুব রেগে যায় এবং তে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে নিচে গিয়ে তার গেটটা খুলে দেয় এবং এক প্রকার রাগান্বিত কণ্ঠে বলে, কি আসবে তুমি এইগুলো? এত ভোরবেলায় আমার দরজা ধাক্কা দিচ্ছ কেন? তুমি কি আমাকে শান্তিতে ঘুমাতে দিতে পারো না? তুমি কেমন মা মিসেস ডক্টর তে? এই বাচ্চাটার দোষ কি? এত ঠান্ডার দিনে তুমি তাকে কিভাবে ঘরের বাইরে বের করে দিতে পারো? যদি তার কিছু হয়েছে তাহলে কিন্তু তুমি খুব পছতাবে। প্লিজ শান্ত হয়ে যান আন্টি লিজা। আর আপনি কোন বাচ্চার কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি মা হয়ে এতটা নির্মম কি করে হতে পারো মিসেস তে? তে আন্টি লিজার কথা শুনে সে বাচ্চাদের দিকে তাকায়। কুকি, দেখো মিসেস ডক্টর তে, তার কত ঠান্ডা লাগছে। তুমি কিভাবে পারো এমন করতে নিজের সন্তানের সাথে? তুমি ঠিক বলেছো মিসেস লিজা। কুকি, তাড়াতাড়ি ভেতরের দিকে এসো। তারপর দেব আন্টি লিজাকে গুড বাই জানিয়ে কুকিকে নিজের কোলে তুলে নেয় এবং দরজা বন্ধ করে দিয়ে কুকিকে ব্রেকফাস্ট টেবিলে নিজের কোলে বসিয়ে তাকে জিজ্ঞাসা করে, কুকি, তুমি কি এখানে নিজে থেকে একা একা এসেছো? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তোমার হয়তো অনেক খিদে পেয়েছে, তাই না? আচ্ছা, আমি তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। তুমি কি সেটা খেতে পছন্দ করবে কুকি? তের কথা শুনে কুকি কিছু খুঁজতে শুরু করে, তাই তে সঙ্গে সঙ্গে তাকে একটি পেন এবং পেপার এনে দেয় এবং কুকি তাতে লিখে তার খিদে পেয়েছে এবং সে খেতে চায় সেটা জানায়। কুকুর কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না, ইভেন বুদ্ধিমত্তাও। তাহলে সে কেন কথা বলে না? সে কি কথা বলতে চায় না, নাকি সে কথা বলতে অক্ষম? কিছুক্ষণ পর রান্নাঘর থেকে কুকির জন্য টেস্টি প্যানকেকস বানিয়ে এনে টেবিলের সামনে রাখে এবং বলে, কুকি, তুমি কি আমাকে তোমার পাপা অথবা তোমার বেবি সিটারের নাম্বার দেবে তোমার খাওয়া শেষ হয়ে গেলে? কিছুক্ষণ পর কুকি খাওয়া শেষ হয়ে গেলে তে কুকির কাছ থেকে তার বেবি সিটারের নাম্বার নিয়ে তাকে কল করে জানায় যে কুকি ইতিমধ্যে তের সঙ্গে তের বাড়িতে আছে। সরি মিসেস ডক্টর তে, আপনাকে সমস্যার মধ্যে ফেলার জন্য। আরে না না, আমার কোনো সমস্যা হয়নি, আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে চলো লিটল মাস্টার, এখন বাড়ি ফিরে যাওয়া যাক। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর তে পুনরায় তার বেডরুমে আসে এবং বিছানায় শুয়ে পড়ে ভাবতে থাকে, আমি তো কোনো
ভুল করিনি, তাহলে আমার এত খারাপ লাগছে কেন? আমি কুকিকে হাগ করতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি কিছু করতেই পারলাম না। আমি চাই না সে আমার জীবনে নিয়মিত আসুক। কোনো রোগীর প্রতি আমার তো সহানুভূতি নেই, তাহলে আমার কুকির প্রতি এত সহানুভূতি হচ্ছে কেন? অন্যদিকে জিওন মেনশনে জাংকুক আর কুকি একে অপরের সাথে কথা বলছে না। কুকি কিছু না বলে চুপচাপ তার রুমের দিকে দৌড়ে চলে যায়। বস, লিটল মাস্টার সত্যি ওনাকে অনেক পছন্দ করে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। কিন্তু বস, আমার মনে হয় লিটল মাস্টার ডক্টর তেকে অনেক বেশি পছন্দ করে। তার মানে তুমি কি বলতে চাইছো যে কুকি যেটা করছে সেটা ঠিক করছে? একটা মানুষকে নিয়মিত তার ব্যস্ততা জীবনে জ্বালাতন করছে, এটা কি ঠিক? বস, আমি যা বলতে চাচ্ছি তা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনাকে যারা ডক্টর তেই শুধুমাত্র এমন একটি মানুষ যে লিটল মাস্টারের এতটা ক্লোজ আসতে পেরেছে। এই ঘটনার পর আমার মনে হয় এটা আসলে একটা ভালো জিনিস। ও, তাহলে তুমি এইভাবেই ভাববে। যাও, একটু বিশ্রাম নাও। আমি আমার বাচ্চার যত্ন নেওয়ার জন্য অন্য একজন বেবিসিটারকে ব্যবস্থা করে নেব। জাংকুক তার বেডরুমে বিছানায় বসে আছে, কিন্তু একটি মেয়ের তার দিকে এগিয়ে আসতে বাধ্য হয়। স্যার, লিটল মাস্টার। তারপর সে পরিচালিকাটি জাংকুককে কিছু বলে এবং জাংকুক দ্রুত হল রুমে আসে এবং দেখে কুকি হল রুমে থাকা সমস্ত জিনিসপত্র চারপাশে ছুঁড়ছে, যা তার চোখের সামনে আসছে। কুকি ইতিমধ্যে অনেকগুলো ফুলের টব ভেঙে ফেলেছে এবং আরো অনেক দামি দামি আসবাবপত্র ভেঙে ফেলেছে এবং জাংকুক লক্ষ্য করেছে কুকির একটি আঙুলে সামান্য ছড়ে গিয়েছে। কুকি, তুমি কি বলবে? তোমার কি হয়েছে? কেন তুমি এসব জিনিসপত্রগুলো ভাঙছো? কি চাও তুমি? কুকি রেগে রেগে আইপ্যাডে লেখে, সে আমাকে পছন্দ করে না, সে আমাকে চায় না। কুকি, সে পাগল নয়, তাহলে কেন সে তোমার মতো একটি বিরক্তকর বাচ্চাকে চাইবে? তুমি যদি আমার ছেলে না হতে না, তাহলে আমি তোমাকে সত্যি চাইতাম না। জাংকুক কথাটি এক প্রকার চিৎকার করে এবং রেগে যায়, যেটাতে কুকি আরো রেগে যায়, কিন্তু তাতে এই অবস্থার সবার পক্ষে সামলানো সম্ভব হয়। আমার চাহিদা বেশি কিছু নয় কুকি, তাই আমার জন্য কিছু চাওয়ার আগে তোমার লিখিতভাবে কিছু প্রতিশ্রুতি দিতে হবে, প্রস্তুত থাকতে হবে, তাহলে আমি তোমার কথা শুনতে রাজি আছি। আমি চাই ডক্টর দে আমার সাথে থাকুক পাপা। আর তুমি এর পরিবর্তে আমার জন্য কি করবে কুকি? হ্যাঁ, আমি আমি নিয়মিত স্কুল যাব। কোথায়? কিন্ডারগার্টেনে। ওখানে কত ভালো ভালো বাচ্চারা যায় জানো? তোমার মতো একটা ফালতু খারাপ ছেলে সেখানে যায় না। আর তুমি তো কথা বলতেও রাজি না। তাহলে তুমি আমাকে প্রমিস করো কুকি যে তুমি প্রতিদিন আমার সাথে 3টে বাক্যে কথা বলবে। আমি জানতে চাই কুকি, তুমি কি এটা আমার জন্য করতে পারবে? কুকি আরো রেগে যায়। ঠিক আছে, আমি তোমাকে জোর করতে চাই না, তুমি এরকম ভাবে ইচ্ছা মতো পাগলাটে হয়ে থাকো। আমি আরো বেশি টাকা আয় করার জন্য আরো কঠোর পরিশ্রম করব, এবং যদি কেউ তোমাকে কথা বলাতে বাধ্য করে তাহলে সেই টাকা দিয়ে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করব। এইভাবে দেখতে দেখতে বেশ কিছু সপ্তাহ পার হয়েছে। তে আবারও তার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে তে তার কেবিনে বসে বসে ভাবছে, যদি আমি বিদেশে পড়াশোনা করার সুযোগটা গ্রহণ করতাম, তাহলে এখন আমার অবস্থা কতটা ভিন্ন হতো। তখন তে বুঝতে পারে তার কেবিনে কেউ প্রবেশ করেছে। ডকুমেন্টগুলো আমার টেবিলে রেখে যাও। তো এই কথাটা সে ব্যক্তির দিকে না তাকিয়ে বলে। যখন সে ব্যক্তিটি কোনো উত্তর দেয় না, তখন তে সামনের দিকে তাকায় এবং দেখে সে ব্যক্তিটি আর কেউ নয়। ব্যক্তিটি হলো জিওন ইন্ডাস্ট্রির সিইও জিওন জাংকুক। জাংকুক তের কাছে এসে কম্পিউটার বন্ধ করে তের হাতে থাকা পেপারটি কেড়ে নেয়। What rubbish! What are you trying to do? Please, Mr. Jion, behave yourself. আপনি নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, বলেন মিসেস ডক্টর তে। চলুন আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিই, আপনার একটু বিশ্রামের প্রয়োজন। আমরা ক্লোজ নই, তাই দয়া করে দূরে থাকুন। কিন্তু জাংকুক তের কোনো কথার পাত্তা না দিয়ে তের হাতের কবজিটা আরো শক্ত করে চেপে ধরে। আরে আপনি কি করছেন মিস্টার জিওন? ছাড়ুন আমার হাত। আর আমি যদি আপনার হাতটা না ছাড়ি তাহলে? মিস্টার জিওন জাংকুক, আমার ভদ্রতাকে হালকাভাবে নিও না। তাহলে ভদ্র হইও না? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট? ম্যারি মি? আমরা কবে থেকে এত ক্লোজ এসে গিয়েছি যে বিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করেছি? হ্যাঁ মিস ডক্টর তে, আই এম সিরিয়াস। ও, যদি তুমি এমন কোনো অপরিচিত ব্যক্তিকে বিয়ের প্রস্তাব দাও যার সাথে তোমার মাত্র 3বার দেখা করেছো, তাহলে তোমাকে চুপ থাকতে হবে। সিরিয়াসলি? কে বলেছে মিসেস ডক্টর তে
তুমি এমন কাউকে বিয়ে করতে পারবে না যার সাথে তোমার মাত্র 3বার দেখা করো। যদি মানুষটি সঠিক ব্যক্তি হয় তবে আপনি তাদের সাথে একবার দেখা করলেও বিয়ে করতে পারবেন, কিন্তু যদি মানুষটি ভুল হয় তাহলে বছরের পর বছর ডেটিং করার পরেও তোমার ব্রেকআপ হবে। আমি নিশ্চিত যে তুমি সেই ব্যক্তি মিসেস ডক্টর দে, যার সাথে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো, এবং সেই কারণে আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তোমার কথাগুলো না অন্য কারোর জন্য সংরক্ষণ করো, যে শুনতে ভালোবাসবে। তে এরপরে আরো কিছু বলতে যাবে তার আগে জাংকুকের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় অনেক সফট ভাবে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে জাংকুক সরে যায়। তখন হঠাৎ করে তের কানে কিছু মানুষের কথা বলার শব্দ আসে, তাই তে পিছনে তাকায় এবং তে দেখে কিছু নার্স দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এবং জাংকুকের নামে একে অপরের সাথে গসিপ করছে, এবং তাদের মধ্যে তের সিনিয়র ডাক্তার মিস্টার কাইকে দেখতে পায় তে। এর মধ্যে বুঝতে পারছিল না যে সেখানে তার কি বলা উচিত, তাই তে এক প্রকার দৌড়ে পার্কিং লটে গাড়ির কাছে চলে যায়। ডক্টর কাই কেন এখানে এসেছে আবার? প্যাসেঞ্জার সিটে যাও, বসো, আমি গাড়ি চালাবো। মিস্টার জিওন জাংকুক, যদি আপনি আমার সাথে গেম খেলেন তাহলে আপনার গেম খেলার জন্য অন্য কাউকে খুঁজে নিন। জাংকুক তের কথার কোনো উত্তর না দিয়ে তেকে এক প্রকার নিজের কোলে তুলে নিয়ে তেকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর তে যেহেতু খুব ক্লান্ত হয়ে গেছিল তাই তে প্যাসেঞ্জার সিটে ঘুমিয়ে পড়ে। তে, তুমি জানো না তুমি কি করেছো? আজ তোমার জন্য কুকি এই পৃথিবীর আলো দেখতে পেরেছে, নাহলে তো সেদিন গাড়ি দুর্ঘটনায় দাদা বৌদি। শুধু অপেক্ষা করো, অপেক্ষা করো আর একটু সময়। তোমার সন্তানের জন্যই তোমার সন্তানের নিরাপত্তা জন্মগ্রহণ করেছে, তোমাকে ধরে রাখতে হবে নিজেকে। তে জাংকুকের বৌদিকে কথাটি বলে। তে, তুমি যদি না থাকতে তাহলে আমি আমার কুকিকে হারিয়ে ফেলতাম। আর সেদিনের ওই পুরো ঘটনাটি আমি রাস্তায় সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখেছিলাম, তুমি কিভাবে তাদের সাহায্য করেছিল ওই সব সেলফিশ মানুষের হাত থেকে। এমনিতেও তুমি অনেক সুন্দর মিসেস ডক্টর তে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। জাংকুক কথা টেকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলে। তখনই তাদের পাশের কার উইন্ডোতে নক শুনতে পায়। Am I disturbing your date? মা, তুমি এখানে কি করছো? হ্যালো আন্টি। কথাটি বলতে বলতে জাংকুক গাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। হ্যালো, আশা করি আমাদের তে তোমাকে খুব বেশি কষ্ট দেয়নি। নো আন্টি, শি ইজ রিয়েলি গ্রেট। এটা সত্যি যে সে আমার যত্ন নেয়। আপনাদের কোনো সাহায্য চাই? না, চাই না। অফকোর্স চাই। তারপর জাংকুক তের বাবার অর্থাৎ মিস্টার সোবিনকে গাড়ির টায়ার চেঞ্জ করতে সাহায্য করে। গুড জব তে। দেখো, আমি বলেছিলাম না যে পৃথিবীতে সব ছেলেরা খারাপ হয় না, কিছু কিছু ছেলে ভালোও আছে। আমি কিছু বলতে খুবই অলস, আর তুমি যদি কাউকে দেখতে না পাও তাহলে কেন তুমি তার কনসিডার করো না তে? মা, তুমি কি আদৌ জানো তিনি কে? কে? সিইও অফ জিওন ইন্ডাস্ট্রি, জিওন জাংকুক। ও মাই ডিয়ার, আমার মেয়ের জন্য এটা একটা পারফেক্ট জুটি। মা, তুমি জানো ওনার অলরেডি একটা বাচ্চা আছে। তাতে কি হয়েছে তে? মানুষটা তো ভালো। মা, তুমি থামো, আমি কিছুই জানি না তার সম্পর্কে, এবং তার স্ত্রী সম্পর্কেও কোনো খবর নেই। অনেক দেরি হয়ে গেছে, আমাদের মনে এখন যাওয়া উচিত তে। তখন তে বুঝতে পারে যে জাংকুক অলরেডি তের মা এবং বাবাকে ইমপ্রেস করে ফেলেছে। তারপর তের মা বাবা তাদের দুজনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সো মিসেস ডক্টর তে, এখনই সংগ্রাম বন্ধ করো, শুধু পেপারের দিকে তাকাও অথবা আমাকে বিয়ে করো। আর আমি এটা কেন করব? কারণ আমার ছাড়া আর বেটার অপশন তুমি পাবে না, আর আই এম পারফেক্ট ফর দ্য ম্যারেজ, ইউ নো। একটা এক্সাম্পল দাও যে আমি তোমাকে বিয়ে করব, এটা আমার কি লাভ? একটা এক্সাম্পল দরকার? আমার কাছে আরো অনেক এক্সাম্পল আছে। দেন লিসেন, আমি হ্যান্ডসাম এবং রিচ, আর আমরা যদি বিয়ে করি তাহলে আমি তোমার পেছনে ছুটবো। আমি আমার জিওন ইন্ডাস্ট্রির সব শেয়ার তোমার নামে ট্রান্সফার করে দেবো এবং তোমাকে ইমিডিয়েটলি রিচ করে দেবো মিসেস ডক্টর তে। তাহলে আমার চেয়ে বেটার আর কোথায় পাবে তুমি? যদি এটা এতই ভালো ব্যাপার হয় তাহলে তুমি আমাকে কেন বেছে নিলে এতগুলো মানুষের মধ্যে? আসলে আমার ছোট্ট ছেলেটা দুর্ভাগ্যবশত তোমাকে পছন্দ করে ফেলেছে মিসেস ডক্টর তে, এবং তার বাবা হিসেবে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। বেরিয়ে যাও এখান থেকে। তে কথাটা এক প্রকার চিৎকার করে বলে, কিন্তু জাংকুক টুপ করে তার গালে ঠোঁটে একটা স্পর্শ রেখে দেয়। তোমার বিয়ের ওয়েডিং ড্রেসের জন্য আমি একটা আগামীকাল ড্রেস অর্ডার করব। যখন ওই ড্রেসটি রেডি হয়ে যাবে তখনই আমরা বিয়ে করব, ঠিক আছে? পরের দিন সকালে তে একটি হল রুমে বসে আছে, কারণ তের সিনিয়র ডক্টর মিস্টার কাই তাকে বলেছে একটি কনফারেন্স অ্যাসিস্ট করতে। তখন একটি মেয়ে তের পাশে এসে বসে।
তুমি কেন অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিচ্ছ না? তোমার হসপিটাল এত খারাপ হতে পারে না যে এই কনফারেন্সের জন্য তোমার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ না করে? আমি আমার সিনিয়রদের সাথে এই কনফারেন্সে যাচ্ছি, এটা আমার কর্তব্যের অংশ। ও, আমি শুনেছি তুমি নাকি পিএইচডি করনি। স্যার, মানে তুমি অনেক বছর ধরে কাজ করছো, তাহলে তারা তোমাকে কলেজ স্টুডেন্টদের কাজ করতে বাধ্য করে, তাই না? অফকোর্স, তোমাদের বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আমি উপযুক্ত নই। এক্সকিউজ মি, আই হ্যাভ টু মিট উইথ দ্য প্রফেসর। তে লিসেন। কিন্তু তে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, তে সেখান থেকে চলে যায়। অপরদিকে জাঙ্কুক কেবিনে আপসেট হয়ে বসে আছে এবং তার সাথে একটি সাদা বিলাইয়ের মতো দেখতে মানুষ আছে। জাঙ্কুক, তুই শুধু বল সে কে যে তোকে আপসেট করে দিয়েছে? যদি কেউ তোর ওয়াইফকে বুলি করে তাহলে তুই কি করবি? যদি আমার ওয়াইফকে কেউ বুলি করে তাহলে আমি নিশ্চিত তারা আমার হাতে নিজের প্রাণ হারাবে। ঠিক আমার ধারণা। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট দাঁড়া। তোর কবে থেকে ওয়াইফ আছে ভাই? তোর কাছ থেকে তো আমি কখনো কোনো বিয়ের দাওয়াত পাইনি। এখনো বিয়ে হয়নি। আমি আমার ফিউচার ওয়াইফের কথা বলছি, ধলা বিলাই কোথাকারে। অপরদিকে কনফারেন্স রুমে তে এটা জানে না যে তে যাদের সাথে মিটিং করতে এসেছে সে ব্যক্তিটি আর কেউ নয়, সেটা হচ্ছে তের এক্স বয়ফ্রেন্ড হানজিন। আর তে যখন এটা জানতে পারে তখন তে অকওয়ার্ড এবং নার্ভাস ফিল করতে শুরু করে। মিটিং শেষ হওয়ার পর সবাই সেখান থেকে চলে যাচ্ছিল এবং অপরদিকে তে টেবিলের উপরে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো কালেক্ট করে চলে যেতে নিচ্ছিল। ঠিক তখনই তে লিসেন, তারপর যা ঘটেছিল তা তুমি যা ভাবছো তা নয়। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তারপর তুমি ডেটিং করেছো, এটাই তো? এখন ব্যাপারটা আরো খারাপ করা বন্ধ করো। আমার সাথে এভাবে কথা বলতে হবে তে? তুমি আগেও এমন ছিলে আর এখনো এরকম আছো। ও সিরিয়াসলি? তখন তে শুনতে পায়, তে তুমি কি এতই নির্লজ্জ? আমার বয়ফ্রেন্ডের পাঠানোর সাহস তোমার কিভাবে হলো? তারপর তে পিছনে ফিরে তাকায়, দেখলো সবাই তের সম্পর্কে পরচর্চা এবং খারাপ কথাবার্তা শুরু করেছে। কিন্তু পেছন থেকে কেউ একজন বলল, কবে থেকে আমার ফিয়ান্সের এত খারাপ টেস্ট এসে গিয়েছে যে সে তার মতো আবর্জনাকে আগ্রহী করবে? এই বলে জাঙ্কুকদের হাতটা সবার সামনে ধরে। আমার থেকে খারাপ কেউ হবে না যদি তুমি আমার ফিয়ান্সের সাথে খারাপ কথা বলো। জাঙ্কুক কথাটা রোজিকে উদ্দেশ্য করে বলে। তারপর জাঙ্কুক তেকে সোজা অফিসে নিয়ে আসে। হাউ ডেয়ার ইউ মিসেস জিওন জাঙ্কুক, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? মিসেস ডক্টর তে, তুমি হয়তো জানো না এই হোটেলটি আমার। আর বাই দ্য ওয়ে, আমার জন্য একটু অপেক্ষা করো, আমার একজনের সাথে একটা মিটিং আছে। আই উইল কাম ব্যাক সুন। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আমি ভেবেছিলাম আমি আমার সকল সমস্যা এবং বিষয় একাই মোকাবেলা করতে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে কেন আমি এত হতাশ বোধ করছিলাম? কেন একা বেঁচে থাকতে এত কঠিন? তখন হানজিন বিদেশে থাকাকালীন ব্রেকআপের পরামর্শ দিত। আমি তার মুখোমুখি হওয়ার জন্য বিদেশে গিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু সবকিছু এখনো আমার মনে তাজা আছে। জীবন জাঙ্কুক আমার বাবার পর এই একটা প্রথম মানুষ যে আমার নিজের সমস্যার মুখোমুখি হওয়ার সময় নিজেকে আমার সামনের ঢালের মতো দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু জীবন জাঙ্কুকের মতো একজন কেন আমার মতো সাধারণ আবাসিক চিকিৎসার যত্ন নিচ্ছে? আমি এটা কোনোদিনও ভুলবো না। পরদিন সকালে তে যখন তার হসপিটালের কেবিনে প্রবেশ করে তখন সে দেখে জাঙ্কুক আগে থেকেই তার অপেক্ষা করছে। তেকে আসতে দেখে জাঙ্কুক উঠে দাঁড়ায় এবং তের দিকে এগিয়ে গিয়ে বলে, আমার তোমার একটা সাহায্য চাই। দেখুন মিস্টার জন, যদি আপনি অসুস্থ না হন তাহলে এটা একটা হাসপাতাল, দয়া করে এখানে এসো না। আর সত্যি বলতে আমাদের দেখা করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কুকির শরীর অনেক খারাপ মিসেস ডক্টর তে, আমি চাই আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। কি? ওর কি কিছু হয়েছে? গতকাল রাস্তা থেকে তার খুব জ্বর। আমি আমাদের ফ্যামিলি ডক্টরকে দেখিয়েছিলাম, কিন্তু কুকি চাইছে না যে আমাদের ফ্যামিলি ডক্টর তাকে টাচ করুক। ইতিমধ্যে কুকির অবস্থা খুবই খারাপ মিসেস ডক্টর তে, তাহলে সে হয়তো আমাকেও স্পর্শ করতে দেবে না তাকে। মিস্টার জিওন, এত বোকা হইও না, সে তোমাকে সত্যি পছন্দ করে মিসেস ডক্টর তে। আমাদের মনে হয় আমাদের সময় নষ্ট করা উচিত না। দেন তারা দুজন জিওন মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন তে কুকির বেডরুমে প্রবেশ করলো তে কোনো কথা খুঁজে পাচ্ছিল না যে সে কিভাবে রিয়্যাক্ট করবে। সে দৃশ্যতে হৃদয় জুড়ে একটি হালকা চাপ ব্যথা নিয়ে আসছে, কারণ কুকি অন্ধকার ঘরে নিষ্প্রাণ ঘুমিয়ে আছে এবং সে কাউকে নিজেকে স্পর্শ করতে দিচ্ছে না। যখন তে কুকির কপালে স্পর্শ করে তখন তে অনুভব করতে পারে কুকির পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, যেটা মূলত বাচ্চার জন্য ঠিক নয়। কুকির অবস্থা সত্যি অনেক খারাপ। তারপর তে একটি থার্মোমিটার দিয়ে কুকির বডি টেম্পারেচার মাপে। কি?
39°C? এটা একটা বাচ্চার জন্য বিপজ্জনক তো। তারপর তে একটি ওষুধ নিয়ে কুকিকে নিজের কোলে তুলে নেয়। তখনই কুকি আস্তে আস্তে নিজের চোখ জোড়া খোলে। কুকি তের দিকে তাকায় এবং এমন কিছু করে যেটা সত্যি সেখানে উপস্থিত সবাই এক্সপেক্ট করেনি। মাম্মা, এই বলে কুকি তেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এটা কুকির প্রথম শব্দ ছিল, কিন্তু এটা শুধুমাত্র তের জন্য ছিল। তে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা বুঝতে পারছিল না, কিন্তু তে কিছুটা নিজেকে সামনে নিয়েছিল এবং ডাক্তার হিসেবে তার প্রথম কাজটি করলো। কিছুক্ষণ পর কুকি তের কোলেই ঘুমিয়ে পড়ে। জাংকুক এতটাই হতবাক হয়ে গেছিল যে সে কিছু বলতে বা করতে পারছিল না। তে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কারণ সে জাংকুকের সাথে চোখাচোখি করতে ভয় পাচ্ছিল। তে হয়তো আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের থেকে দূরে সরে যেতে পারবে না। তে চলে যেতে চাচ্ছিল, কিন্তু জাংকুক তার হাত ধরে টেনে তাকে জাংকুকের রুমে নিয়ে আসে। মিস্টার জিওন জাংকুক, আপনি কি করছেন? আমাকে যেতে দিন। জাংকুক তের হাত ছেড়ে দেয় এবং এমন কিছু করে যাতে তে অনেকটাই অবাক হয়ে যায়। জাংকুক হাঁটু গেড়ে তের সামনে বসে পড়ে এবং বলে, কুকি। তার জীবনের প্রথম শব্দ বলেছে তে, যেটা শুধু তোমার জন্য, যেটা আমার জন্য নয়, যেটা মিস্টার বোগাম, যে কিনা কুকির ছোটবেলা থেকে দেখাশোনা করেছে, তার জন্য নয়, সেটা শুধুমাত্র তোমার জন্য তে। কুকি তোমাকে খুব পছন্দ করে, সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ও তো ছোট বাচ্চা, ওর তোমাকে সব থেকে বেশি প্রয়োজন তে। আমাদের তোমাকে দরকার তে। তুমিই একমাত্র ব্যক্তিতে যার জন্য কুকি সব কিছু করতে পারে, বলতে পারে। দয়া করে তাকে ছেড়ে যেও না তে, দয়া করে আমাদের ছেড়ে যেও না, প্লিজ তে, প্লিজ। কথাগুলি বলতে বলতে জাংকুকের গাল বেয়ে চোখের জল পড়তে শুরু করে। এতক্ষণ পর্যন্ত তে নিজেকে শক্ত দেখাতে চেষ্টা করছিল, কিন্তু জাংকুকের কথাগুলো তে দুর্বল করে দেয় এবং তে হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে কথা বলতে শুরু করে। সে আমার ছেলে না হলেও আমাকে মা বলে ডেকেছে, কিন্তু কেন কেন যেন মনে হচ্ছে আমি এই পৃথিবী জিতে গেছি যখন সে আমার মা বলে ডেকেছে। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে থাকতে চাই, কিন্তু তার জন্য তোমাকে বিয়ে করতে চাই না। কারণ একদিন ভাবো আমরা কি বদলে যাব। আমি শুধু কাগজপত্রের ক্ষেত্রে তোমার স্ত্রী হতে চাই না, বিয়ে শুধু এক মুহূর্তের জন্য নয়, পুরো জীবন তুমি আমাকে বিয়ে করবে, অন্য কাউকে ভালোবাসবে। আমি আমার হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করতে চাই না। আমি এর জন্য শক্তিশালী নই না তে, শুধু কুকির জন্য নয়, আমিও তোমাকে চাই, আমার তোমার দরকার। আমি প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম, তোমাকে দেখেই তোমার সাহসিকতায়, তোমার বাচ্চার প্রতি ভালোবাসা তখন থেকেই তোমার জন্য অনুভব করি, যেটাকে আমার তোমার প্রতি আগ্রহী করে তোলে। আর যখন আমি তোমাকে চিনি তখন তোমার প্রতি আমার ভালোবাসা অনুভব হয়। তারপর সে কুকির বাবা মা এবং দুর্ঘটনার সম্পর্কে সবকিছু ব্যাখ্যা করে। তে অবাক হয়ে গেল, কিন্তু সেটা ভেবে খুশি হলো যে কুকি জাংকুকের মতো একজনকে পেয়েছিল। জাংকুক তের কাছে এসে তার হাত ধরে এবং অনেক গভীরভাবে তের চোখের দিকে তাকায় এবং বলে, দয়া করে আমাকে বিয়ে করো তে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার আগের ওয়াইফ, তারপর কুকির মা। আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তে। তে শুধুমাত্র কাঁদছিল এবং ইতিমধ্যে তের শুধু একটি কাঁধের প্রয়োজন ছিল, যে কাঁধের উপরে তে তার মাথা রেখে থাকতে পারে। তে আর কিছু ভাবতে পারিনি। তে জাংকুকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তে তার প্রস্তাবের সম্মতি জানায়। বেশ কয়েকবার তার মাথা উঁচু করে হ্যাঁ বলে। না না না, সবার আগে আমি মামাকে কিসি করব, তুমি তার আগে না। যদি সে তোমার মামা হয় তাহলে সবার প্রথমে সে আমার ওয়াইফ, বুঝতে পেরেছো তুমি ছোট খরগোশের বাচ্চা? উফ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত ঝামেলা দরকার নেই তো বাবা। সবার প্রথমে কুকির ইচ্ছাটা পূরণ করা হবে, দেখেছো? সে সবার আগে আমার মাম্মা। জাংকুক কুকির কথা শুনে নিজের মুখটা পাউট করে ফেলে। তে শুধু একটা মুচকি হাসি দেয় জাংকুকের বিহেভিয়ারে। অন্যদিকে কুকি তের গালে সফটলি কিস করে। Please, groom and bride kiss it so I can go to another marriage. তারপর জাংকুক তের ঠোঁট জোড়ায় আলতো করে ঠোঁটে স্পর্শ করে দেয়। ঠিক তখনই কুকি বলে ওঠে, আলে আলে, কেউ এই বুড়ো লোকটাকে থামাও, সে কেন আমার মাকে এতক্ষণ ধরে কিসি দিচ্ছে? ইয়া ইউ লিটল জাংকুক, তুমি এই প্রশ্নের উত্তর ঠিক সঠিক সময় হলে পেয়ে যাবে, যখন তুমি তোমার পাপ্পার মতো বড় হয়ে যাবে। আচ্ছা, তাই বুঝি? তার মানে সুগা আঙ্কেল, তুমি এটা খুঁজে বের করেছো? অফ কোর্স, আমি সবার প্রিয় সুগা বিলাই। দেশের প্রতিটি বিটিএস আর্মি আমার পেছনে ইয়ুঙ্গি ম্যাডামি বলতে বলতে ছুটে বেড়ায়। বিয়ে শেষ হয়ে যাবার পর জাংকুক কুকি এবং তেকে নিয়ে জিওন মেনশনে আবার ফিরে আসে। তে সোজা বেডরুমে চলে যায় এবং বেডরুমে গিয়ে ওয়েডিং ড্রেস চেঞ্জ করে একটি কমফোর্টেবল ড্রেস পরে ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং দেখে জাংকুক বিছানায় বসে আছে এবং তার দিকে তাকিয়ে আছে।
পুরো রুমটি তাদের ফার্স্ট নাইটের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে, এবং রুমটির চারিদিকে ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে। অন্ধকার রুমের ছোট ছোট ক্যান্ডেলগুলো আলো চারিদিকে ছড়াচ্ছে। জাংকুককে নিজের দিকে একভাবে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেললো, মিটমিট করে হাসলো এবং খানিকটা লজ্জা পেল। জাংকুক তের দিকে এগিয়ে আসলো এবং তের কোমরে হাত দিয়ে জড়িয়ে নিয়ে তাকে নিজের কাছে টেনে বলল, তে। জাংকুক তের দিকে ঝুঁকে গেল এবং তার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক দেখতে সুন্দর লাগছে বেবি গার্ল। কিন্তু আমি তো সব মেকআপ রিমুভ করে ফেলেছি জাংকুক। জাংকুক তের চুলে হাত ফেরাতে ফেরাতে বলল, তুমি এমনিতে অনেক সুন্দর তে, কারণ তুমি আমার দেখা সবথেকে সুন্দর নারী। তে আরো হার্টলি ব্লাশ করলো। জাংকুক তের কোমরে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তের কানের কাছে গিয়ে কান ঘষতে ঘষতে জড়ানো গলায় বলে, তে কেন হই। তে মাথা নিচু করে জাংকুকের চোখে চোখ রাখলো। সে বুঝতে পারলো জাংকুক কিসের অনুমতি চাইছে। সে আস্তে আস্তে বলল, কিন্তু জাংকুক কুকি। জাংকুক তের কথা শুনে একটু বিরক্ত হয়ে গেল। তের ঠোঁটের উপরে একটি আঙ্গুল রেখে বলল, কুকি নিচে রুমে ঘুমাচ্ছে তে, আর এটা আমাদের ওয়েডিং নাইট ডে। তোমার আমাদের কথা ভাবা উচিত নাকি ওর। বলো না তে, ক্যান উই ডু? ওকে, যদি আপনি চান তাহলে আমারও কোনো আপত্তি নেই। জাংকুক যখনই তের কাছ থেকে অনুমতি পেয়ে যায়, জাংকুক দ্রুত সময় নষ্ট না করে থেকে কোলে তুলে নিল এবং বিছানার দিকে যেতে শুরু করলো। জাংকুক থেকে বিছানায় শুয়ে দিয়ে তার চোখগুলো স্ক্যানারের ন্যায় তের পুরো শরীরে বিচরণ করতে শুরু করলো। জাংকুক আস্তে আস্তে তের শরীর থেকে প্রতিটি সুতোর অংশ উন্মুক্ত করে নিল এবং নিজেরগুলো খুলে ফেললো। জাংকুক আস্তে আস্তে তের স্পর্শকাতর জায়গাগুলো স্পর্শ করতে শুরু করলো গভীরভাবে। জাংকুকের স্পর্শে তের সারা শরীরে শিহরণ বন্যা বয়ে গেল। জাংকুক ঝুঁকে গিয়ে তের উন্মুক্ত শরীরে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিতে শুরু করলো। জাংকুকের গভীর স্পর্শে তে নিজের চোখ জোড়া খিচে বন্ধ করে ফেললো, শক্ত করে বিছানার শীটটা আঁকড়ে ধরলো। এদিকে জাংকুক তের মধ্যে নিজেকে ডুবিয়ে দিচ্ছে। আস্তে আস্তে জাংকুক তের নিচের অংশের পোশাকগুলো উন্মুক্ত করে ফেলেছে। জাংকুক তেকে উল্টে দিল এবং তের প্রিন্সেস প্যাটের দিকে এক ধ্যানে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, ইউ নো হোয়াট বেবি গার্ল, ইউ আর টু প্রিটি, you are so beautiful Te, you are so much beautiful. I could be spent that whole night just by looking at you. জাংকুকের এমন নেশালাযুক্ত কথা শুনে তের গাল দুটো ইতিমধ্যে টমেটোর মতো লাল হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ বালিশের মুখগুলো গুজে নিল। জাংকুক আস্তে আস্তে নিজের লিটল কুকিটা তের প্রিন্সেস পার্টে দিতে শুরু করলো। জাংকুকের লিটল বানির স্পর্শ পেতে তে কুকড়ে উঠলো এবং বালিশের মুখ গুজে গোঙানি দিতে শুরু করলো। যেহেতু জাংকুক তের ব্যাক সাইডে ছিল এবং তে উল্টো হয়েছিল, তাই তে কিছু দেখতে পাচ্ছিল না। ওকে গাইস, ইউ নো ভেরি ওয়েল আমি কেমন পরিস্থিতির কথা বলছি। তো জাংকুক মুভ করতে শুরু করলো আস্তে আস্তে, আর তেও আস্তে আস্তে জাংকুকের ভালোবাসায় সাড়া দিতে শুরু করলো। তাদের এই সুখ নিবেদনে করার মুহূর্তে হঠাৎ দরজায় এসে কেউ নক করতে শুরু করলো, কিন্তু এতেও জাংকুক বিন্দুমাত্র নড়ল না। মাম্মা, মাম্মা দরজা খোলো। দরজার ওপাশ থেকে ছোট কুকির মিষ্টি ডাক শোনা গেল। কুকির ডাক শুনেতে চোখ বিস্ময় হয়ে বড় বড় হয়ে গেল। সে দ্রুত জাংকুককে সরানোর চেষ্টা করলো, কিন্তু জাংকুক সে তো নাছোড় বান্দা। জাংকুক, জাংকুক ছোড়ো, কুকি এসেছে। জাংকুক সরল না, তের দুটো হাত একসাথে করে দিল এবং নিজের কাজ চালাতে বলল, বেবি আর জাস্ট 2 মিনিট, আর যে 2 মিনিট। কিন্তু কুকি আরো জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলো। সে ঠোঁটগুলো পাউট করে কাঁদো কাঁদো সুরে বলল, মাম্মা দরজাটা খোলো না মাম্মা। তে এবার জাংকুককে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং দ্রুত দাঁড়িয়ে নিজের জামা কাপড়গুলো পরতে শুরু করলো। জাংকুক পুরো বিরক্ত হয়ে গেল, কারণ তার তৃষ্ণাটা এখনো পর্যন্ত মেটেনি। ঘাম ভেজা চুলগুলো কপাল থেকে সরাতে সরাতে বলল, শিট বলে দ্রুত নিজের জামা কাপড়গুলো পরে নিল। তেকে দরজাটা খুলতেই কুকি দৌড়ে এসে ভেতরে ঢুকে পড়লো এবং তেকে জড়িয়ে ধরলো। জাংকুক বিরক্ত ভরা দৃষ্টিতে তার দিকে তাকালো। কুকি আহ্লাদ স্বরে বলল, মাম্মা তুমি দরজাটা খুলছিলে না কেন? জানো কুকি কত ভয় পেয়ে গিয়েছিল। তে কুকি চুলে হাত বুলাতে বুলাতে বলল, সরি কুকি, তুমি ভয় পেয়েছো? ব্যাডরুম দেখেছো বেবি? কুকি হ্যাঁতে মাথা নাড়িয়ে বলল, মাম্মা কুকি তোমার সাথে থাকবে। কুকির কথা শোনা মাত্র জাংকুক ফার্স্ট্রেটেড হয়ে গেল। না না কুকি, তুমি আজ মাম্মার সাথে থাকতে পারবে না। কুকি একটি রাগী পাউট বানিয়ে জাংকুকের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, তুমি চুপ থাকো।
কুকি মাম্মার সাথে থাকবে, তাই না মাম্মা? কুকি দেখো বিছানা কত বড়, তিনজনের জায়গা হবে না তো। তাহলে তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো, কুকি তার মাম্মার সাথে থাকবে, একসাথে ঘুমাবে। আবে ওই পুচকে, এটা তোর মাম্মা হবার আগে আমার বউ লাগে, ঠিক আছে? তাই আমার অধিকার তার উপরে সবথেকে বেশি। জাঙ্কুকের কথা শুনে কুকি তের দিকে পাপি আইস নিয়ে তাকায়। তে জাঙ্কুকের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কুকির সাথেই ঘুমাবো। তে তে জাঙ্কুকের পাত্তা না দিয়ে কুকিকে কোলে তুলে নিল এবং বিছানায় গিয়ে বসিয়ে দিল। কুকি গিয়ে একদম মাঝখানে শুয়ে পড়লো। তারপর তে গিয়ে তা কুকির বাম সাইডে শুয়ে পড়লো। কুকি তাকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক হ্যাংলার মতো কিছুক্ষণ চেয়ে রইল। শালার কপাল তার, বাসরাতেও বউ পেল না, পেলো তো পেলোই, হাতে পেলো, তবে মুখে তুলতে পারলো না। সবসময় এই পুচকে শয়তানটা জিতে যায়। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং কুকির অপর পাশে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো।